শতভাগ সৎ। তাহলে ভাই আপনার কাছে একটা রিকোয়েস্ট, সিন্ডিকেট ওয়ার্ডটা 5ই অগস্টের পর থেকে আমরা অনেক শুনতেছি। বাজারের সিন্ডিকেট, আমাদের বিভিন্ন প্রশাসনের সিন্ডিকেট, হ্যাঁ, আমাদের রাজনৈতিক সিন্ডিকেট, অনেক ধরনের সিন্ডিকেটের কথা আমরা শুনতেছি। ভাই আমি এই যে আপনি যে প্রশ্নটা আমারে করলেন লিটন দাসের ক্যাপ্টেন্সি, নাজমুল শান্তর সিলেকশন, আমি আপনাকে বলতেছি বিসিবিতে একটা বড় সিলেকশন আছে, এবং যেটা 5ই অগস্টের পরে শেখ হাসিনা ফ্যাসিস্ট গভর্নমেন্ট চলে যাওয়ার পরে, পাপন ভাই পলায় যাওয়ার পরেও সেই সিন্ডিকেটটা আছে। লিটন কুমার দাসকে আপনি বাদ দিলেন, বাদ দেওয়ার পরে কি হইলো, মাঝখানে ডিপিএল ছিল, ঢাকা প্রিমিয়ার লিগ ছিল, মনে আছে? এবং সে কত নাটক করলো, সে একটা নির্দিষ্ট পারিশ্রমিক না পেলে খেলবে না, ঠিক আছে। তার ভাই ওই জায়গায় আমি আপনি না, বাংলাদেশে অন্য কোনো ন্যাশনাল টিম থেকে বাদ করা প্লেয়ার যদি হইতো, সে বলতো কি ভাই আমার পয়সা দেওয়া লাগবে না, আমার ডিপিএল এ খেলতে দাও, আমি রান করতে চাই, রান করে আমি ন্যাশনাল টিমে ব্যাক করতে চাই। বাট সে সেখানে কি করলো, একটা নির্দিষ্ট পারিশ্রমিক না পেলে সে খেলবে না, ঠিক আছে। তারা প্রফেশনাল ক্রিকেটার, পারিশ্রমিক না পেলে তারা খেলবে না, এটা তারা বলার রাইটস আছে। বাট কেন জানেন সে এই জিনিসগুলো করার সুযোগটা পায়? কারণ সে তো জানে এরপরে সিরিজে আপনি তাকে নিবেন। আমরা তাকে ক্যাপ্টেন দিলাম, এবং ক্যাপ্টেন্সি আর্ম দেওয়ার পরে এটার পিছনে আমরা ব্যাকগ্রাউন্ড কি দিলাম, আমরা দিলাম হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে হচ্ছে 3 ম্যাচের একটা সিরিজ সে নিয়ে আসছে। ওয়েস্ট ইন্ডিজে লিটন দাসের পারফরমেন্স কিছু বলেন, ক্যাপ্টেন্সি বেটার ছিল। ক্যাপ্টেন্সি ভাই, ক্যাপ্টেন কোথায় আজকে ওয়ার্ল্ডে কেউ খেলে? রোহিত শর্মা কিভাবে হচ্ছে এই নিজে তো ক্যাপ্টেন সে, তাই না? সে নিজেরে বসাইয়া সে ওইখানে শুভমান গিলকে জায়গা করে দিল কদিন আগে, মনে আছে একটা টেস্ট ম্যাচে? হ্যাঁ, সে রান পাচ্ছিল না, সম্ভবত এটা অস্ট্রেলিয়ার সাথে টেস্ট ম্যাচ, তা মনে আছে কিছুদিন আগে। সো ভাই ক্যাপ্টেন কোথায় কিন্তু আজকে কেউ খেলে না। বাট বাংলাদেশের যারা ক্রিকেট বোর্ড চালায় আর বাংলাদেশি ক্রিকেটাররা, তারাই ক্যাপ্টেন কোথায় খেলে। বাংলাদেশের সিন্ডিকেট গুলা কোথায় কোথায় আমি আপনাকে বলি। এই যে লিটন দাস বাদ পড়লো, তাকে আপনি আবার টিমে নিলেন এবং তাকে লম্বা সময়ের জন্য নেক্সট টি20 ওয়ার্ল্ড কাপের জন্য তারা হচ্ছে তার ক্যাপ্টেন বানালেন। লিখে রাখেন আমার কথা, ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে যে প্রেস কনফারেন্সটা করবে সেখানেও সে বলবে আমরা আসলে প্রিপারেশন নেওয়ার পর্যাপ্ত সুযোগ পাইনি। বাংলাদেশের সেই 2000 সাল থেকে এই পর্যন্ত যত ওয়ার্ল্ড কাপ খেলছে সকল ক্যাপ্টেন যাওয়ার সময় এই কথাটা বলে গেছে, এবং আসার পর থেকে ক্রিকেট বোর্ড থেকে বলা হয়েছে পরবর্তী বিশ্বকাপই হচ্ছে আমাদের টার্গেট, আমরা এর মাঝখানে অনেক কিছু করব। আবার পরবর্তী ওয়ার্ল্ড কাপ আসে, ক্যাপ্টেন যাওয়ার সময় বলে যে আমরা আসলে প্রিপারেশন নেওয়ার পর্যাপ্ত সময় পাইনি। নাম্বার 1 সিন্ডিকেট, লিটন দাসের ক্যাপ্টেন হওয়ার কোনো লজিক নেই, লিটন দাসের বর্তমান টিমে থাকারই কোনো লজিক নেই, কোনো পারফরমেন্সের বেসিসে সে হচ্ছে ডিজার্ভ করে না বাংলাদেশ টিমের একটা স্পট, মার্ক মাই ওয়ার্ড। সেকেন্ড, নাজমুল হোসেন শান্তর কথা বললেন। নাজমুল হোসেন শান্ত, আমি লাস্ট একটা ভিডিওতে বলছিলাম 107-108 স্ট্রাইক রেটের প্লেয়ার কেমনে ন্যাশনাল টিমে খেলে, ঠিক আছে। আমি নাজমুল হোসেন শান্ত ক্যারিয়ার স্ট্যাটটা দেখতেছিলাম সেদিন, বুঝছেন? ওই যে ক্রিক ইনফোতে আপনি স্ট্যাটে এগুলো পাবেন। মজার ব্যাপার কি জানেন, আমি শিওর নাজমুল হোসেন শান্ত ক্রিকেট বোর্ডের কারো না কারো, আপনি হয়তো জানেন না, কিছু হয়, অথবা নাজমুল হোসেন শান্তর কাছে ক্রিকেট বোর্ডের টপ লেভেলে কারো না কারো গোপন কোনো জিনিস আছে। কেন বলতেছি? প্রমাণ দিয়ে বলতেছি, এবং এটা খালি এখন না, এটা গত 2018 সাল থেকে হচ্ছে। নাজমুল হোসেন শান্তরের লাস্ট বিপিএল এ বরিশাল তাকে নিল বাংলাদেশ টিমে, তো সে তখন ক্যাপ্টেন, তার কয়টা ম্যাচ খেলাইছে, সেখানে তার পারফরমেন্স কিছু। বাংলাদেশের একটা ফ্রাঞ্চাইজ টুর্নামেন্ট, সেখানেই যদি বাংলাদেশ টিমের ক্যাপ্টেন, তৎকালীন সময়কার ক্যাপ্টেন, সে যদি চান্স না পায় আর তারে যদি আপনি দলে সিলেক্ট করেন, তাহলে ভাই হয় ধরেন হচ্ছে আপনি আসলেই অসৎ, যারা সিলেক্ট করছেন কোনো না কোনো ব্যাপার আছে, আপনার কোনো গোপন জিনিস আছে নাজমুল হোসেন শান্তর কাছে, যেটা ফ্লাশ হয়ে যাওয়ার চান্সেস আছে। আদারওয়াইজ আপনি ক্রিকেট বুঝেন না, এটারও সম্ভাবনা আছে। হ্যাঁ, অনেকে হয়তো আপনি আমার প্রশ্ন করবেন, ভাই এরা তো এক্স ক্রিকেটার ছিল, এরা তো এক্স ক্যাপ্টেন ছিল, ফারুক ভাই, লিপু ভাই, এরা তো এক্স ক্যাপ্টেন বাংলাদেশ টিমের। ভাই এক্স ক্রিকেটার আর ক্যাপ্টেন মানেই যে ধরেন ক্রিকেটের সর্ববোদ্ধা, বিষয়টা কিন্তু তা না। এরা 2000 সালের দিকে আমি আপনি যখন ক্রিকেট খেলতাম, তখন বাংলাদেশ টিমের সিচুয়েশন কি ছিল? বাংলাদেশ টিমের টার্গেট ছিল কোনোভাবে 50 ওভার ব্যাটিং করা, টেস্ট ম্যাচকে চতুর্থ দিনে নিয়ে যাওয়া, এগুলো ছিল হচ্ছে আমাদের অ্যাম্বিশন। এখন ওগুলাও তো কোনো না কোনো ক্রিকেটার খেলছে না। এখন তারা আজকে 20 ওভারের ম্যাচে 240 কেমনে করে, আবার সেটা কিভাবে চেঞ্জড হয়,
এই বিষয় কি তারা ওই আমলে দেখে আসছে বা কইরা আসছে? ওইটা কিন্তু আসে নাই ভাই। ক্রিকেটার হইলে যে আপনি ক্রিকেট বুঝেন বিষয়টা তা না। বর্তমান পরিস্থিতির সাথে আপনাকে চিন্তা করতে হবে। বর্তমান নাজমুল হোসেন শান্ত বিপিএল চান্স পায় না, নাই কোনো পারফরমেন্স। আপনার ধরেন হচ্ছে তারা আপনি ন্যাশনাল টিমে সিলেক্ট করছেন। এবার আমি আপনার আরো নাজমুল হোসেন শান্তর ব্যাপারে আরো দুইটা কথা বলি, মিলাই দেখেন। প্রথম কথা, আমি দেখতেছিলাম এই ছেলেটার ডেবু হয়েছে 2017 সালে। 2018 সালে ওয়ান ডে স্টারটা দেখতেছিলাম। বাংলাদেশ তো ওয়ান ডের জন্য একদম প্রিমিয়াম ফরম্যাট। এই ছেলেটার প্রথম 3 বছরে সে রান মানে সে মনে হয় 15টা ম্যাচ খেলছে এবং তার 50 ছিল একটা, তার অ্যাভারেজ ছিল অ্যারাউন্ড 15 টাইপের সামথিং। তামিম ইকবাল বাংলাদেশে যদি নেপোটিজম নিয়ে কেউ কথা বলতে চায় তামিম ইকবালের কথাই বলবে, বাট আই ডোন্ট বিলিভ, বিকজ সে একটা স্টাবলিশড ইন্টারন্যাশনাল ক্রিকেটার। বাট তামিম ইকবালের প্রথম দিকেও কিন্তু তামিম ইকবাল ধারাবাহিক ছিল না। নাজমুল হোসেন শান্ত যে সুযোগটা পাইছে প্রথম 4 বছর, বাংলাদেশের মতো একটা ওয়ানডে টিম যেখানকার একটা টপ অর্ডার ব্যাটসম্যান 15টা ম্যাচ খেলছে, একটা 50, 15 অ্যাভারেজ। বাংলাদেশ আরেকটা এক্সাম্পল দেখান তো ভাই, যাকে আপনি এইরকম সুযোগ দিচ্ছেন, দেখান না, দেখাতে পারবেন? পারবেন না। আচ্ছা, এবার আপনি সেদিন আরেকজন আমাকে একটা কথা বলতেছিল, নাজমুল হোসেন শান্ত ফ্যান, হ্যাঁ, যে ভাইয়া বাংলাদেশের মিরপুরের মাঠে খেললে তো স্ট্রাইক রেট কেমনে উঠাবে নাজমুল হোসেন শান্ত, বলেন। মজার ব্যাপার কি জানেন? নাজমুল হোসেন শান্তর ক্যারিয়ার স্ট্রাইক রেট হচ্ছে 108। দেশের মাটিতে এটা হচ্ছে 107, বিদেশের মাটিতে এটা হচ্ছে 109। তো ভাই বাংলাদেশের মিরপুরের পিচ নয় খারাপ, ওয়ার্ল্ডের পিচ গুলো কি খারাপ? কিসের মানে পারফরমেন্সটা কোথায়? আপনি একটা ছেলে 2017 সাল থেকে আজকে 2025 সাল পর্যন্ত টানতেছেন, পারফর্ম করতেই পারে না কোনো জায়গায়। এর ভিতরে তারা আবার ক্যাপ্টেনও বানাইছেন। ক্যাপ্টেন বানাইছেন কেন জানেন? কারণ যাতে ক্যাপ্টেন কোথায় ওরা আরো কিছুদিন খেলাতে পারেন, ও আরো কিছুদিন খারাপ খেলতে পারে। তারপর খারাপ খেলতে খেলতে তখন আপনি বলবেন এতদিন ক্যাপ্টেন্সি থাকার কারণে ও খারাপ খেলছে, এখন থেকে ক্যাপ্টেন্সি নিয়ে নিছি, এখনো ফুল ব্যাটসম্যান হিসাবে খেলবে, এখনো ভালো খেলবে, এরপরও সে ভালো খেলতে পারবে না। ঠিক আছে, এই যে এখন রিটার্ন ক্যাপ্টেন, এইটা। আরো একটা এক্সাম্পল বলি, মেহেদী হাসান মিরাজ বিপিএল এর ম্যান অফ দ্য টুর্নামেন্ট, আপনি মেহেদী হাসান মিরাজকে নেন নাই। চিন্তা করে দেখেন তো ভাই, আপনি এত বড় এত অহংকারী একটা দল, এত কিছু পারেন আপনারা, রেজাল্ট বাদে সবকিছু আছে আপনাদের। এবার আমি আপনাকে আসল কথা বলি, কেন সিন্ডিকেটের কথা বললাম। লিটন কুমার দাস মেহেদী হাসান মিরাজকে টিমে চায় না। আপনারা একটু বাইর করে দেখেন কেন চায় না। কারণ সে ভালো করে জানে যদি মেহেদী হাসান মিরাজ টিমে থাকে ওর ক্যাপ্টেন্সি বেশি দিন টিকবে না। বাট লিটন কুমার দাস নাজমুল হোসেন শান্তকে ঠিকই টিমে চায়, কেন জানেন? তাইলে সে যে খারাপ প্লেয়ার, নাজমুল হোসেন শান্ত খারাপ খেলবে, তো লোকজন ডিরেক্টলি লিটনের দিকে আঙ্গুল তুলবে না। তারা নাজমুল হোসেন শান্ত নিয়ে, আমি যতক্ষণ আলাপ করতেছি নাজমুল হোসেন শান্ত নিয়ে অনেকক্ষণ আলাপ করলাম, তারা ঠিক পাবলিক এই কাজটা করবে। এতে ও আন্ডার পারফর্ম করেও টিমে টিকে রাখতে পারবে বা ওর দিকে মানে ফিঙ্গার পয়েন্ট কম হবে। এটাই বাস্তবতা ভাই। মেহেদী হাসান মিরাজের মতো প্লেয়ার যদি থাকে তাহলে ধরেন হচ্ছে এই জিনিসগুলো হবে না, খুব বেশি দিন টিকেতে পারবে না ক্যাপ্টেন্সি। আরেকটা মজার ব্যাপার বলি, প্রথম ম্যাচে পারভেজ হোসেন ইমন সেঞ্চুরি করছে, নাজমুল হোসেন শান্তরে কেন নিচ্ছে জানেন? ইউএই মনে করছে যে খুব দুর্বল একটা দল, এখানে নাজমুল হোসেন শান্ত একটা রান টান কইরা আগামী 5টা সিরিজের জন্য নিজের নাম, টি20 সিরিজের জন্য নিজের নাম পাকাপোক্ত করে ফেলবে। দ্যাট ওয়াজ দেয়ার প্ল্যান। তো প্রথম ম্যাচে ইমনরা নামাইছে, তাদের হাইপোথিসিস ছিল ইমন খারাপ খেলবে। ইমন খারাপ খেলার পরে পরের ম্যাচে ও খারাপ করছে, এই কারণে আমরা বসাইছি। কারণ এর আগের ম্যাচে কিন্তু ইমন একটা 39 রানের ইনিংস খেলছিল, আপনার মনে আছে নাকি জানি না, সেটা বাদ দিতে পারতেছিল না। সো খারাপ খেলবে, ও খারাপ খেলে ওরা বসানোর পরে নাজমুল হোসেন শান্তরে আমরা খেলামু। নাজমুল হোসেন শান্ত কোন রকম 40 রানের একটা ইনিংস খেলবে, খেললে আগামী 5 সিরিজের জন্য নাজমুল হোসেন শান্ত ফিক্সড দলে। দ্যাট ওয়াজ দ্য প্ল্যান। সমস্যা হচ্ছে ইমন আইয়া সেঞ্চুরি করে ফেলাইছে। এখন ইমন যখন সেঞ্চুরি করে ফেলাইছে, এখন নাজমুল হোসেন শান্তরে কেমনে খেলাবে? বাট আবার এখানে একটা ব্যাপার আছে, নাজমুল হোসেন শান্তরে যদি না খেলায় ইউএই এর সাথে, আর নাজমুল হোসেন শান্ত যদি ইউএই এর সাথে যদি ভালো একটা রেজাল্ট দিতে না পারে, তাইলে তো আবার আগামী 5 সিরিজ কেমনে টানবেন? তো এই কারণে ইমনরে বসানো হইলো, বসায় নাজমুল হোসেন শান্তরে দেওয়া হইলো। আপনার ওই যে বিসিবি থেকে আপনাদের একটা প্রেস রিলিজ দিচ্ছে না, কেন ইমনকে বসানো হইলো? সেখানে আপনি দেখেন লেখা আছে, হি ওয়াজ
declared fit by the doctor, but team management risk নিতে চায় নাই। ঠিক আছে, বাই ডিক্লেয়ার্ড ফিট মানে কি আপনাকে এখন সিলেক্ট করতে কোনো রকম অসুবিধা নেই। আদারওয়াইজ মাশরাফি ভাই বাংলাদেশের প্রথম সার্জারি পরে আর কোনো ক্রিকেট খেলতে পারতো না বাংলাদেশে। 7 বার সার্জারি পর্যন্ত কিন্তু মাশরাফি ক্রিকেট খেলছে। শুধুমাত্র নাজমুল হোসেন শান্তকে খেলাইবো সেটার জন্যই কিন্তু হচ্ছে ইমনকে ড্রপ করা হয়েছে। তো ইমনকে যে ড্রপ করার পর নাজমুল হোসেন শান্ত খেললো, ফুলটস বলে একটা 6 মাইরা 19 বলে 27 রান করলো। হ্যাঁ, এবং এরপর হচ্ছে আমরা সবাই মিলে কেন ইমনকে বাদ দেওয়া হলো এগুলো আলাপ শুরু করলাম। আবার কিন্তু ইমনকে আনতে বাধ্য করা হয়েছে। এন্ড চিন্তা করে দেখেন, একটা ছেলে ফর্মে আছে, ওকে আপনি মাঝখান দিয়ে একটা ব্রেক দিলেন, কন্টিনিউ করতে দিলেন না, ও সেঞ্চুরি করে ফিল্ডটা পাইলো যে আমি সেঞ্চুরি করে টিম থেকে বাদ করতে পারি। ফলশ্রুতিতে এটার ইম্প্যাক্ট 3 নম্বর ম্যাচে ইউর ক্লিয়ারলি ভিজিবল। তো বাংলাদেশে ভাই হচ্ছে এগুলো সিন্ডিকেট বাদে আর কি। এখন ধরেন মেহেদী হাসান মিরাজ নিয়ে গত 3-4 দিন ধরে আমরা হারার পরে আমরা কথাবার্তা বলতেছি, আপনারা প্রশ্ন করতেছেন, এখন নিতে বাধ্য হয়েছে। খোঁজ নিয়ে দেখেন সৌম্য সরকারের আসলে কোনো ইনজুরি নেই। ইনজুরি থাকলে ওরা ইউএতে কেন নিল? আপনাদের কাছে রিকোয়েস্ট, এই সিন্ডিকেটটা বাইর করার চেষ্টা করেন, এক্সপোজ করেন। এগুলো আর ভালো লাগতেছে না। এরা এই যে লিপু ফারুক, এরা আসলে এই লেভেলের ক্রিকেট খেলেও নাই, দেখেও নাই। এদের দিয়া ভাই হচ্ছে আপনি ওই লেভেলের ক্রিকেট আনতে পারবেন না। এরা এই ধরনের বিলো মিডিওকার ক্রিকেটার লাইক লিটন অ্যান্ড শান্ত, এদেরকেই তারা সেলিব্রেট করবে, এদেরকেই পূজা করবে। আমরা কদিন আগে বলতেছিলাম, কে জানে বলতেছিল যে আমাদের তামিম সাকিব আবার কবে আসবে। ভাই তামিম সাকিব দিয়ে এখন টি-20 ম্যাচ জিততে পারবেন? আপনার তো লাগবে এবিডি ভিলিয়ার্স, আপনার তো লাগবে হচ্ছে বৈভব, এই যে ইন্ডিয়াতে ছেলেটা, আপনার তো লাগবে সূর্যকুমার যাদব। ওয়ার্ল্ড ক্রিকেট কই চলে গেছে আর আপনি এখন তামিম সাকিব খুঁজেন? এটা ভাই ঠিক না। সো এই সিন্ডিকেটটা বন্ধ করেন, বাংলাদেশ ক্রিকেট আগাবে। ধন্যবাদ।